নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে প্রথমে কিছু বলবো। পূজনীয় স্বামী ওঙ্কারানন্দজির শোক সভায় বেলুর মঠ প্রাঙ্গণে মহারাজ ধীর গম্ভীর গলায় স্মৃতিচারণ করছেন। আমরা কোনো ব্যাপারেই অনঙ্গ মহারাজের সঙ্গে পেরে উঠতাম না। তিনি আমাদের নেতা ছিলেন। গঙ্গা থেকে আমরা সবাই যখন বালতি করে জল তুলতাম, দুটো বড় সাইজের বালতি রাখা থাকতো অনঙ্গ মহারাজের জন্য। আমরা যখন সংঘে যোগ দিই তখন বেলুর মঠ অভাবের সংসার। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমাদের দিনগুলি ছিল বিটুইন ফাস্ট অ্যান্ড ফিস্ট। ভক্তেরা অনেক খাবার নিয়ে এলে ফিস্ট, আর না হলে ফাস্ট। বিকেলে বাগানে কাজের পর খুব খিদে পেত। আবার কোনো দিন কলকাতা থেকে নৌকোযোগে বিভিন্ন দ্রব্যাদি মঠে আনা হলে বস্তা প্রভৃতি জিনিসপত্রগুলো নিজেরাই পিঠে করে নাবাতাম। এই সব কাজের পরে আমাদের নেতা স্বামী ওঙ্কারানন্দজি সকলকে হেঁকে বলতেন, আয়, বড় পরিশ্রম হয়েছে, পেট ভরে জল খাই। বেলুর মঠে মহারাজদের শাস্ত্র পড়াতেন পণ্ডিত তারাসার ভট্টাচার্য। তিনি মহারাজদের খুব স্নেহ করতেন। মহারাজের শাস্ত্রপ্রীতি তাকে খুব মুগ্ধ করেছিল। তার সম্পর্কে দু একটি খুব মজার কথা বলেছিলেন। মহারাজ বলেছিলেন, তিনি বলতেন, সন্ধে করবার সময় বসেছি, বসে শ্লোক আওড়াচ্ছি, তর্কের শ্লোক আওড়াচ্ছি, লোকে মনে করছে খুব সন্ধে করছি। তিনি অবিবাহিতই ছিলেন, মঠেই থাকতেন, সাধুর মতোই থাকতেন আমাদের সাথে। তারপর বুড়ো বয়সে নাতনির বয়সী একটি মেয়েকে বিয়ে করেছিলেন। অনেকে বলে মধু পেলে মজে যায়। মধু কোথায়? মনে পড়ল ছেলেবেলায় কোথায় যেন পড়েছিলাম। অনেক চিন্তার পর বুঝিয়াছি ভুল, কারো ভাগ্যে শুধু মধু, কারো ভাগ্যে হুল। বিয়ে করে বেলুরের ওই দিকের বাড়ি করেছিলেন, খোলার বাড়ি। ধর্মানন্দ স্বামী বলতেন মৃত্যু কুঠির। কেন বলতেন জানো? বুড়ো খুব শখ করে বাড়ির নাম রেখেছিলেন অমৃত কুঠির। অপরকে আপন করে নেবার অন্যতম সাবলীল একটি ভঙ্গি ছিল মহারাজের। সেই ব্যক্তিকে দেখেই তাকে স্বাগত জানাতেন, আর তার নামটির উল্লেখ আছে এমন কোনো গানের বাণী বা কোনো কবিতার ছত্র দিয়ে। এই রকম আমরা প্রায়শই লক্ষ্য করতাম। পূজনীয় মহারাজ তাঁর সচিব গণেশ মহারাজকে নিয়ে আমাদের শোনাতেন, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি। আবার কখনো তিনি বলতেন, আমার গণেশের কিন্তু এবারে সুর নেই, সুরটা এবারে রেখে এসেছে। আবার কখনো গণেশ যে দেবতা, তার সুরপ্রাপ্তি প্রসঙ্গে পুরাণের দীর্ঘ গল্প বলতেন। এই রকমই গণেশের সুর নিয়ে মহারাজ একটা সুন্দর গল্প বলেছিলেন। মহারাজ, গণেশের তো হাতির মাথা, তা ওর একটা দাঁত ভাঙা কেন? সেই শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন, শোনো, তাহলে তোমাদের একটা গল্প বলি। এটি পুরাণের গল্প। গণেশ একদিন গেছে এক জায়গায় নেমন্তন্ন খেতে। খুব খেয়েছে,
পেট ভর্তি করে খেয়েছে। এত খেয়েছে যে পেটটা ফেটে লাড্ডু পড়ে গেছে বাইরে। তাড়াতাড়ি খাবার জন্য গোটা গোটা লাড্ডু খেয়েছে। লাড্ডুগুলো সব বাইরে পড়ে গেছে। তখন করে কি, লাড্ডুগুলো তুলে আবার পেটে ঢোকাচ্ছে। এই দৃশ্য দেখে উপরে চাঁদ হেসে ফেলেছে। চাঁদ হাসছে দেখে গণেশ গেল চটে। হাতের কাছে কিছু খুঁজে না পেয়ে নিজের একটা দাঁত ভেঙে ছুঁড়ে মারল চাঁদের দিকে। ওটা গিয়ে চাঁদে বিঁধল। চাঁদ তো মরো মরো। চাঁদ মরে গেলে পৃথিবীর শোভা নষ্ট হয়ে যাবে। তখন সকলে ভাবতে শুরু করলো কি হবে, কি উপায়ে চাঁদকে বাঁচানো যাবে। সকলে চাঁদকে বললে, তুমি যাও, গণেশ মেরেছে, আর কেউ রক্ষা করতে পারবে না, তুমি শিবের কাছে যাও। চাঁদ শিব ঠাকুরের শরণাপন্ন হলো। শিব তখন বলল, ঠিক আছে, বলে শিব চাঁদকে মাথায় তুলে নিলেন। শিবের মাথায় চন্দ্র রইল। এইটুকু ছেলে গণেশের দন্তাঘাতে চাঁদের হলো এই রকম দুরবস্থা। সেই শুনে সকলের খুব হাসি। তখন মহারাজ বললেন, হেসো না, হেসো না, এগুলি হচ্ছে বেদ বাক্য। এবার আমি আপনাদের বলবো স্বামী সুহিতানন্দের লেখা থেকে মায়ের শিষ্যদের সম্পর্কে। যোগী মহারাজের কি একটা অপারেশন হবে। ডাক্তাররা তাকে অজ্ঞান করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পারছেন না। তখন তাঁরা এবং সাধুরা তাঁর কাছে প্রার্থনা করলেন, মহারাজ, প্রাণায়াম করে আপনি বাধা দেবেন না, আমরা কাজে তো এগোতেই পাচ্ছি না। মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে গেলেন। সকালে যখন প্রেমেশ মহারাজকে প্যারাম্বুলেটারে করে কাশী সেবাশ্রমের রাস্তায় বেড়াতাম, তখন কখনো কখনো অদ্বৈত আশ্রমের মহন্ত মায়ের শিষ্য স্বামী অপূর্বানন্দের সঙ্গে দেখা হতো। স্বামী ভাস্করানন্দ ছিলেন সেবাশ্রমের অধ্যক্ষ, স্বামী ব্রহ্মানন্দজির মন্ত্রশিষ্য। তাঁরা দেখা হলেই পরস্পরকে সম্ভাষণ করতেন। তিথি পুজোর দিনগুলিতে স্বামী অপূর্বানন্দ প্রেমেশ মহারাজের লেখা গান গাইতেন। পরে দেখা হলে বলতেন, কি সব গান লিখেছেন। প্রেমেশ মহারাজ বলতেন, ওসব আপনারই সম্পত্তি, আমার কাছে গচ্ছিত রেখেছিলেন। একদিন একটি গান নিয়ে স্বামী অপূর্বানন্দজি একটি শব্দের পরিবর্তন উল্লেখ করেন। প্রেমেশ মহারাজ বলেন, এখন আমার আর কৃতিত্ব নেই, আপনারাই করুন। বেলুর মঠে ট্রেনিং সেন্টারে থাকাকালীন আমাদের মধ্যে মধ্যে ভরত মহারাজ ডেকে পাঠাতেন। তিনিও মায়ের শিষ্য ছিলেন। তার কিছু চিঠি লিখে দিতে হতো। সে এক অপূর্ব শিক্ষা। মূল চিঠি পড়ে শোনালে তিনি কি উত্তর হবে বলে দিতেন। পয়েন্ট নোট করে রাখতে হতো। চিঠি লেখা হয়ে গেলে কলমটি হাতে দিলে অম্লান বদনে সই করে দিতেন। একবার হঠাৎ ডেকে পাঠালেন। একটা বিশেষ জরুরি চিঠি সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজিকে লিখতে হবে। বক্তব্য বললেন, আমি তো ভয়ে ভয়ে লিখলাম। মহারাজকে বললাম, মহারাজ, এটি পড়ে ঠিক আছে কি না একটু দেখুন। তিনি বললেন, বিশ্বাস আছে। সই করে চিঠিটি আমার হাতে দিয়ে বললেন, যাও, লেটার বক্সে পোস্ট করে এসো। ঠাকুরের সাধারণ উৎসবের পরদিন মহারাজের কাছে গিয়েছি। তিনি বললেন, চল মঠ ঘুরে আসি, দেখে আসি উৎসবের কোনো চিহ্ন আছে কি না। বললেন, উৎসবের পরের দিনে যেন আগের দিনের কিছু লক্ষণ না থাকে। একবার রাত্রি 8টা নাগাদ সিদ্ধার্থ শঙ্কর রায় ও তার স্ত্রী মায়া রায় এসেছেন।
সিদ্ধার্থবাবু তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ভরত মহারাজ বললেন, নিজেকে খুব বুদ্ধিমান ঠাউরেছ, এই দিকটা দেখবে না? তিনি তখন বললেন, তাই তো মহারাজ, আমি এদিকটা ভাবিইনি। তাঁরা বিদায় নেবার আগে ভরত মহারাজ বললেন, একটু খেয়ে যাও। সিদ্ধার্থবাবু বললেন, শরীরটা ভালো নেই, কিছু খাবো না। মহারাজ সেই শুনে বললেন, তুমি যা খাবে তাই করে রেখেছি। আশ্চর্য, তিনি দেখলেন মহারাজ তাঁর জন্য বার্লির জল, লেবু ও নুন দিয়ে 1 গ্লাস শরবত বানিয়ে রেখেছেন। সিদ্ধার্থবাবু বললেন, আমার মাও এত করতো না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা, স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।